বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় সুধী। দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এটা কি কোনো পূর্ণাঙ্গ আইন কিনা? হাউ ফার দ্য কোড ইজ এক্সস্টিভ, হাউ ফার দ্য কোড ইজ ফুলফিল, এটা কি কোনো পূর্ণাঙ্গ আইন কি পূর্ণাঙ্গ আইন নয়? দেওয়ানি কার্যবিধি কি কোনো পূর্ণাঙ্গ আইন? যদি হয়ে থাকে তাহলে কিভাবে, যদি পূর্ণাঙ্গ আইন না হয়ে থাকে তাহলে কিভাবে? এটাই আজকের আলোচনার বিষয়। খুব ছোট টপিক, আমরা এটাকে আলোচনা করার চেষ্টা করব। প্রথমত পূর্ণাঙ্গ শব্দটাকে ব্যবচ্ছেদ করি। কখন একটা বিষয়কে আমরা পূর্ণাঙ্গ বলি? যেমন আমি যদি বলি সে একজন পূর্ণাঙ্গ ছাত্র, তাহলে এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে একজন ছাত্রের যে সমস্ত বৈশিষ্ট্য বা ফিচার্স থাকা দরকার ছাত্রত্বের, সেটা তার মধ্যে রয়েছে। যেমন সে নোট করে, সে স্কুল কিংবা কলেজে নিয়মিত, সে অ্যাসাইনমেন্ট করে, সে ক্লাস করে, সে গ্রুপ স্টাডি করে। এই বিষয়গুলো একজন ছাত্রের মধ্যে থাকলে তাকে আমরা পূর্ণাঙ্গ ছাত্র বলি। কিংবা আমি যদি বলি যে সে একজন পূর্ণাঙ্গ মানুষ, এর অর্থ কি? এর অর্থ মানবিকতার যে সমস্ত গুণাবলী একজন মানুষের মধ্যে থাকা উচিত সেটা তার মধ্যে রয়েছে, তাহলে পূর্ণাঙ্গ মানুষ বলা যায়। অনুরূপভাবে সিপিসি কি কোনো পূর্ণাঙ্গ আইন কিনা? এই প্রশ্নের উত্তর কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি। তাহলে এখন প্রশ্ন যে সিপিসির মধ্যে কি সমস্ত প্রশ্নের উত্তর দেয়া আছে? অর্থাৎ একটা দেওয়ানি মামলার যে সমস্ত ফিচার্স, দেওয়ানি যে সমস্ত নতুন নতুন সমস্যা, সেগুলো কি সমস্ত প্রশ্নের উত্তর সিপিসি দেয়? যদি দেয় তাহলে সেটা পূর্ণাঙ্গ আইন, যদি না দেয় তাহলে সেটা পূর্ণাঙ্গ আইন নয়। এখন আমরা দেখব দেয় কিনা, সিপিসি সমস্ত প্রশ্নের উত্তর দেয় কিনা। আচ্ছা, তার আগে বলে রাখি, কোনো আইনের পক্ষে নতুন নতুন সমস্যার সমাধান করা কি সম্ভব? আজকে আমি আইন প্রণয়ন করলাম, 50 বছর পর নতুন একটা সমস্যা অ্যারাইজ করলো, সেটা কি আজকের আইন দিয়ে সমাধান করা সম্ভব? মনে হয় না। সিপিসি 1908 সালের একটা আইন, প্রায় 114 বছর এটার বয়স। যখন আইনটা প্রণয়ন করা হয়েছিল তখনকার সমস্যার যে প্রকৃতি, আজকের সমস্যার প্রকৃতি কি একই রূপ? উত্তর হচ্ছে না, একরূপ না, চেঞ্জ হয়েছে। তাহলে এই আইনটা কেন এখন পর্যন্ত ইউজলেস হয়ে যায়নি? এটারও কারণ আছে, আমরা সেটাও দেখব। তাহলে নতুন নতুন প্রসিডিউরাল প্রবলেম যেহেতু কোনো আইনের পক্ষে করা সম্ভব নয়, সেই অর্থে সিপিসি কোনো পূর্ণাঙ্গ আইন নয়, কারণ এই আইন সমস্ত প্রসিডিউরাল বিষয়গুলোকে মেইনটেইন করে না বা মেইনটেইন করতে পারে না। সিপিসির সেকশন এবং অর্ডার্স গুলো মূলত প্রসিডিউরস গুলোকে আলোচনা করেছে, কিন্তু সব প্রসিডিউরস না। যেমন বলেছে যে অ্যাডজার্নমেন্ট করতে হবে, মামলার মুলতবি ঘোষণা করতে হবে, কিন্তু কোন কোন গ্রাউন্ডে মুলতবি ঘোষণা করা হবে বা কোন কোন গ্রাউন্ডে করা হবে না, এই বিষয়ে সিপিসিতে কোনো স্পষ্ট বিধান নেই। কিংবা বলেছে মামলা একত্রীকরণ করা হবে, কোন কোন বিষয়ে মামলা একত্রীকরণ করা হবে এই বিষয়ে সিপিসিতে কোনো স্পষ্ট বিধান নেই। কিংবা মামলা বলেছে মামলা ট্রান্সফারের বিষয়, কোন কোন গ্রাউন্ডে মামলা ট্রান্সফার হবে এই বিষয়ে সিপিসিতে কোনো স্পষ্ট বিধান নেই। তাহলে সিপিসি এই সমস্যাগুলোর সমাধান কিভাবে করে? এই সমস্যার সমাধান সিপিসি করে মূলত 151 এর মাধ্যমে, অর্থাৎ যেটাকে ইনহারেন্ট পাওয়ার অব দ্য কোর্ট বলে, কোর্টের স্বেচ্ছা প্রণোদিত কিংবা শতপ্রণোদিত ক্ষমতা। এটা কাকে বলে? শতপ্রণোদিত ক্ষমতা হচ্ছে সেটা যে ক্ষেত্রে কোনো স্পেসিফিক প্রভিশন থাকবে না, সেক্ষেত্রে কোর্ট যদি তার জাস্টিস, তার গুড কনসায়েন্স এবং তার ন্যায়পরতা, ইকুইটি দিয়ে কোনো মামলার সমাধান করে, এটাকে ইনহারেন্ট পাওয়ার বলে। তাহলে ইনহারেন্ট পাওয়ার মূলত 151 সিপিসি কে পূর্ণাঙ্গতা দিয়েছে। আদারওয়াইজ সিপিসি কিন্তু কোনো পূর্ণাঙ্গ আইন নয়, কারণ সিপিসি একটা প্রসিডিউরাল ল, আর আইনের মূল কনসেপ্টই হচ্ছে আগে জাস্টিস দেন প্রসিডিউরস। প্রসিডিউর শুধুমাত্র জাস্টিসকে হেল্প করার জন্য আসবে। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, আমি একজন অফিসিয়াল কর্মকর্তা, আমার অফিসে একজন ব্যক্তি পেনশনের একটা ফাইল দিয়েছে। এই পেনশনের ফাইলটা আমি দেখছি যে এটাকে যদি আমি প্রসিডিউরালি মেনটেন করতে চাই তাহলে আমার 3-4 মাস সময় লাগবে, কিন্তু যে ব্যক্তি পেনশনের ফাইলটা পেনশনের জন্য আমার কাছে অ্যাপ্লাই করেছেন তার ক্যান্সার হয়েছে, খুব দ্রুত তার টাকার প্রয়োজন।
তাহলে সেক্ষেত্রে কি প্রসিডিউরস হবে নাকি জাস্টিস আগে এস্টাবলিশ করা হবে? কার জন্য আইন? প্রসিডিউরসের জন্য নাকি জাস্টিসের জন্য? উত্তর হচ্ছে জাস্টিসের জন্য, ন্যায় বিচারের জন্য। অর্থাৎ আমার এখন কাজ হচ্ছে খুব দ্রুত প্রসিডিউরাল বিষয়টাকে স্কিপ করে তার সমস্যার সমাধান করা। যদিও সিপিসিতে বলে দেয়া আছে যে প্রসিডিউরস স্পেসিফিক্যালি থাকলে সেটাকে প্রায়োরিটি দিতে হবে, যদি না থাকে সেক্ষেত্রে আমি প্রায়োরিটি দেব জাস্টিসকে। তাহলে প্রসিডিউরসের কারণে যেন জাস্টিস ভায়োলেশন না হয়, জাস্টিস ফার্স্ট প্রায়োরিটি, দেন প্রসিডিউর। প্রসিডিউর উইল অ্যাসিস্ট দ্য জাস্টিস বাট জাস্টিস উইল নট অ্যাসিস্ট দ্য প্রসিডিউর। প্রসিডিউরসকে জাস্টিস সাহায্য করবে না, কিন্তু জাস্টিসকে সাহায্য করতে হবে প্রসিডিউরকে। কারণ জাস্টিসের জন্যই মূলত প্রসিডিউর পদ্ধতি। যেমন আরেকটা বিষয় এক্সাম্পল দিই, ইসলামকে পূর্ণাঙ্গ জীবন বিধান বলে, যে ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। কেন বলা হয় এটাকে? এই উত্তরটা এটার সাথে অনেকটা রিলেভেন্ট একটা ইস্যু, একটু বলে রাখি। সেটা হলো যে ইসলামের যে মূল গ্রন্থ ঐশী বাণী আল কোরআন, সেটা পূর্ণাঙ্গ জীবন বিধানের একটা সামারি, পূর্ণাঙ্গ জীবন বিধানের একটা প্রেসাইজ পার্ট। এইটাকে কমপ্লিট করেছে সুন্নাহ অর্থাৎ হাদিস। তাহলে হাদিস দিয়ে কোরআনকে বা কমপ্লিট কোড অফ লাইফ তৈরি করা হচ্ছে, কিন্তু ইসলামের কমপ্লিট কোড অফ লাইফ হিসেবে তৈরি করার ক্ষেত্রে হাদিস একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কিন্তু কিভাবে আমরা ফোন ইউজ করতে পারবো কিনা, আজকালকার সময়ের যে সমস্ত সমস্যা, যে ফোন ইউজ করা যাবে কিনা, চ্যাটিং করা যাবে কিনা, কিংবা প্লেনে ওঠা যাবে কিনা, এই যে নতুন যে সমস্ত সমস্যা, সেগুলো নিশ্চয়ই হাদিসেও নাই। তাহলে সেই বিষয়ের সমস্যাগুলো কিভাবে সমাধান হয়? সেই সমস্ত বিষয় বলেছে যে কমপ্লিট যেহেতু, তাহলে এটাকে এলাবরেট করে এখন ইজমা কিয়াস আসছে। তাহলে ইজমা কিয়াসের মাধ্যমে মূলত ইসলামকে পরিপূর্ণতা, এবং হাদিস ইজমা কিয়াস মূলত ইসলামের পরিপূর্ণতার জন্য একটা ক্যাটালাইস্ট হিসেবে কাজ করেছে। অনুরূপভাবে সেকশন 151, এটা যেহেতু সেকশন 151 বলে দিয়েছে যে যদি জাস্টিস এনশিওর করতে হয়, 1 নম্বর সূত্র, এবং 2 নম্বর সূত্র, যদি প্রসিডিউরসের কারণে জাস্টিস এনশিওর করতে বাধাগ্রস্ত হয়, তাহলে সেক্ষেত্রে একজন কোর্ট তার গুড কনসায়েন্স, তার ইকুইটি, তার জাস্টিস দিয়ে সমস্যার সমাধান করতে পারবেন। এই জন্য সেকশন 151 কি বলা আছে? বলেছে ইনহেরেন্ট পাওয়ার অফ দ্য কোর্ট। কি বলা আছে সেখানে? বলেছে নাথিং ইন দিস কোড শ্যাল বি ডিম টু লিমিট অর আদারওয়াইজ এফেক্ট দ্য ইনহেরেন্ট পাওয়ার অফ দ্য কোর্ট টু মেক সাচ অর্ডার্স as may be necessary for the end of the justice or to prevent abuse of the process of the court। বলেছে কোর্টের প্রসেসের কারণে যদি কোনো জাস্টিস ভায়োলেশন হয়, তাহলে ইনহেরেন্ট পাওয়ার অ্যাপ্লাই করা যাবে, অথবা জাস্টিস যদি প্রতিষ্ঠা করার প্রয়োজন হয়, তাহলে ইনহেরেন্ট পাওয়ার অ্যাপ্লাই করা যাবে। আমি আবারও বলছি, দুইটা বিষয়। জাস্টিস প্রতিষ্ঠা করার জন্য ইনহেরেন্ট পাওয়ার অ্যাপ্লাই করা যাবে, 1, এবং 2 নম্বর, কোর্টের প্রসিডিউরসের কারণে জাস্টিস ভায়োলেশন হলে সেক্ষেত্রে ইনহেরেন্ট পাওয়ার অ্যাপ্লাই করা যাবে। অর্থাৎ সেক্ষেত্রে কোর্ট ইনহেরেন্ট পাওয়ার অ্যাপ্লাই করতে গিয়ে তার সিদ্ধান্ত দেবেন। তাহলে আমরা একটা জিনিস দেখছি যে, আবার প্রশ্নে ফিরে যাই যে সিপিসি কি কোনো পূর্ণাঙ্গ আইন কিনা? উত্তর হচ্ছে না, সিপিসি কোনো পূর্ণাঙ্গ আইন নয়। কারণ সিপিসি সমস্ত নতুন সমস্যার সমাধান দিতে পারে না, এই জন্য এটা পূর্ণাঙ্গ আইন নয়। কিন্তু আমরা আবার একটা ডক্ট্রিন জানি যে উবিজাস ইবেরি মিডিয়াম, হোয়ার ইজ রং দেয়ার ইজ রেমেডি। যেখানেই অধিকার লঙ্ঘন সেখানেই প্রতিকার রয়েছে, এটা একটা প্রতিষ্ঠিত নীতি। তাহলে এই ডক্ট্রিন যদি আমরা ফলো করি, তাহলে একজন ব্যক্তি যখন কোর্টে যাবেন, কোর্ট যদি বলে যে ভাই তুমি আমার কাছে আসছো, এই বিষয়ে তো সিপিসিতে কিছু বলা নাই, অতএব আমি তোমাকে প্রতিকার দেব না, এটা আইন সমর্থন করে না। কারণ ডক্ট্রিন হচ্ছে অধিকার লঙ্ঘন হয়েছে, মানে হচ্ছে কোর্টের যদি কোনো বিধানে নাও থাকে, কোর্ট তার মস্তিষ্ক, কোর্ট তার সুবিবেচনা ব্যয় করে সেটার সমাধান করবে। এই হচ্ছে বিষয়।
আবার বলছি, সিপিসি কি কোনো পূর্ণাঙ্গ আইন কিনা? উত্তর হচ্ছে সিপিসি কোনো পূর্ণাঙ্গ আইন নয়। তবে সেকশন 151 অর্থাৎ ইনহেরেন্ট পাওয়ার যদি অ্যাপ্লাই করা হয় তাহলে সিপিসি একটা পূর্ণাঙ্গ আইন, কারণ সমস্ত বিষয় সিপিসিতে উল্লেখ করা নাই। আর যেগুলো মূলত লুফল, যেগুলো মূলত শূন্যতা, সেটাকে ফিল আপ করেছে সেকশন 151 ইনহেরেন্ট পাওয়ার অফ দ্য কোর্ট। এই জন্য ইনহেরেন্ট পাওয়ার অফ দ্য কোর্ট খুব ইম্পর্টেন্ট। আমরা এটার উপর আরেকটা লেকচার আপলোড করব। আজকে আমাদের প্রশ্ন যেটা ছিল যে সিপিসি কোনো পূর্ণাঙ্গ আইন কিনা। এই হচ্ছে আজকের আলোচনা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।